হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। তো আমরা আগের ভিডিওতে মহাকর্ষের সমস্ত থিওরি এবং তার যে সমস্ত গাণিতিক প্রশ্নাবলী আছে আলোচনা করে নিয়েছিলাম। তো আজকে আমাদের পরবর্তী চ্যাপ্টার যে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট থিওরিগুলো আছে সেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে এবং তারপরে আমরা তার গাণিতিক প্রশ্নাবলী আলোচনা করব। তো দেখে নাও যে এখানে কি কি থিওরিগুলো আমাদের করতে হবে। যদি আমরা প্রশ্নবিচিত্রা দেখতে চাই তাহলে দেখো প্রথমে দেওয়া আছে পয়সন অনুপাত জিনিসটা কি, তার হচ্ছে রাশিমালা, তারপরে কেন স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয় না কেন। তো আমরা যদি প্রথমেই পয়সন অনুপাত করতে যাই কিছু বুঝতে পারবো না, যেহেতু এখানে কোনো সিকোয়েন্স অনুযায়ী কোশ্চেনগুলো কিন্তু সাজানো নেই। তো আমাদের প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আগে পড়তে হবে যে কিভাবে আমি সাজালে আমি জিনিসটাকে বুঝতে পারবো। তো আমরা এই সমস্ত সব প্রশ্নই আলোচনা করব, কিন্তু সিকোয়েন্সিয়াল ভাবে, যেমন ভাবে মহাকর্ষে করেছি। কারণ আমাদের মহাকর্ষে দেখবে যে প্রথমেই দিয়ে দিয়েছিল মুক্তিবেগের রাশিমালা। তো আমরা তো প্রথমে মুক্তিবেগ সম্বন্ধে জানলে আমরা কিছুই বুঝতে পারবো না, আমাকে আগে জানতে হবে যে নিউটনের মহাকর্ষ সূত্র জিনিসটা কি ছিল। তো সেই রকম ভাবেই আমরা স্থিতিস্থাপকতা যে চ্যাপ্টারটা সেইভাবেই পড়বো। মহাকর্ষ যেভাবে আমরা থিওরি অঙ্ক করেছি, যারা দেখোনি তারা প্লেলিস্টটিকে দেখতে পেয়ে যাবে, মহাকর্ষের কমপ্লিট অঙ্ক এবং তার থিওরি সব করে নেওয়া আছে। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন, তাহলে আমাদের দেখো স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা শুরু করার আগে আমাকে তো জানতে হবে যে স্থিতিস্থাপকতা জিনিসটা কি। তাহলে দেখো এখানে স্থিতিস্থাপকতা জিনিসটা কি, না এখানে বলা আছে ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে স্থিতিস্থাপকতা দেখেছো কতবার এসেছে, বারবার রিপিট হয়েছে। না স্থিতিস্থাপকতার জিনিসটা কি, না যে একটা সাধারণ ধর্মের কারণে কোনো পদার্থ কি হয়, যে কোনো বাহ্যিক প্রতিমিত বল এর প্রভাবে তার আকার বা আয়তন উভয়ের পরিবর্তন বা পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং প্রযুক্ত বলের অপসারণের পর তার পূর্বের আকার ও আয়তন ফিরে পায়, সেই ধর্মকে আমরা বলে থাকি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। কঠিন, তরল বা গ্যাস সব ধরনের পদার্থের কিন্তু এই ধর্মটা আছে। যেমন ধরো যদি আমরা এই যে রাবারগুলো দেখি, যেগুলো প্লাস্টিকে বেঁধে দেওয়া হয় রাবারগুলো, আমরা কি করি, যদি দু সাইডে বল প্রয়োগ করে এগুলোকে বাড়ানোর চেষ্টা করি, ধরো এফ বল প্রয়োগ করে আমরা বাড়ানোর চেষ্টা করছি, তাহলে দেখবে যে তোমার হাতে একটু লাগছে। মানে কি, অর্থাৎ ভিতরের দিকেও কিন্তু একটা ফোর্স ক্রিয়া করছে। যেই মুহূর্তে তুমি এই বাহ্যিক বলটা সরিয়ে ফেলবে, তখন দেখবে কি হবে, এই যে রাবারটা তার পূর্বের অবস্থান নেই, যেমন ছিল গোল আকার ধারণ করবে। যত তুমি দু সাইড দিয়ে বল প্রয়োগ করার চেষ্টা করবে, গাড়ারটা কি হবে, ক্রমশ শেপটা চেঞ্জ হয়ে যাবে, গোলাকার থেকে ক্রমশ উপবৃত্তাকার এরকম করে টান টান হয়ে যাবে। যেই মুহূর্তে আমি কি করব, না বাইরের থেকে বাহ্যিক বল সরিয়ে দেবো, সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে এই যে তার আকৃতির পরিবর্তনের প্রচেষ্টাকে সে বাধা দিচ্ছে, তার জন্যই তো সে ভিতর থেকে একটা বল প্রয়োগ করছে, যার জন্য আমাদের কি হচ্ছে, হাতে একটু লাগে দেখি। তাহলে এই যে বাধা দিচ্ছে এবং প্রযুক্ত বল অপসারণের পর তার যে পূর্বের অবস্থায় ফিরে আসা, এইটা কি একটা ধর্ম। এই ধর্মটাকে আমরা বলে থাকছি ইলাস্টিসিটি বা পদার্থের স্থিতিস্থাপকতা। তাহলে এবার লিমিট জিনিসটা কি বা স্থিতিস্থাপক সীমা জিনিসটা কি। যেমন ধরো আমাদের কোনো বন্ধু আমাদের লেগ পুল করছে, সে রাগিয়েই যাচ্ছে এটা ওটা বলে, প্রথমে ধরো তুমি রাগছো না, সবাই খুব কুল মাইন্ডেড তুমি, কিন্তু এমন একটা জায়গায় আসলো, সে কন্টিনিউয়াস যখন তোমাকে বিরক্ত করতে শুরু করলো, তুমি কি হলো, তোমার একটা লিমিট ছিল সহ্যে, সেটা ছাড়িয়ে গেলে এবং বন্ধুকে কিছু কটু কথা শুনিয়ে দিলে। সেই রকম সব কিছু জিনিসেরই একটা লিমিট আছে। যেমন রাবারটাকে আমি টানতে টানতে আনলিমিটেড পরিমাণ অসীম পর্যন্ত গাডারটাকে বড় করে দেবো, সেটা তো পসিবল নয়। একটা টাইম কি হবে, গাডারটা ছিঁড়ে যাবে। অর্থাৎ কি হলো, যে মুহূর্তে সে ছিঁড়ে গেল সেটাই হচ্ছে তার নিশ্চয়ই লাস্ট লিমিট ছিল, যে আমি এতটা পর্যন্ত গাডারটাকে টেনে লম্বা করে দিলাম। কিন্তু যেই মুহূর্তে কি হয়ে গেল, এরকম বল প্রয়োগ করে আমি গাডারটাকে লম্বা করে দিলাম, কিন্তু একটা এরপরে কি হয়ে গেল, এরপরে যখন এখান থেকে আরো বাড়িয়ে দিতে চেষ্টা করলাম, গাডারটা কি হয়ে গেল, এরকম ভাবে ছিঁড়ে গেল। অর্থাৎ কি হলো, মানে তার সহ্য সীমা শেষ, তার লিমিট শেষ। অর্থাৎ সংজ্ঞাটা যদি দেখো, যে সাধারণভাবে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন ঘটলেও বাহ্যিক বল অপসারণ করলে বস্তুটি তার প্রাথমিক আকার বা আয়তন ফিরে পায়। কিন্তু বাহ্যিক বলের মান একটা নির্দিষ্ট উচ্চ সীমা অতিক্রম করে গেলে বাহ্যিক বল অপসারণ করলেও বস্তুটির প্রাথমিক আকার বা আয়তন আর ফিরে পায় না। হয় কি হবে, এমন জিনিসও আছে কি হবে, যে এমন একটা ভাবে বল প্রয়োগ করছি, গার্ডারের ক্ষেত্রে ধরো ছিঁড়ে গেল, কিন্তু আবার এমন কিছু বস্তু আছে যাদের ক্ষেত্রে বল প্রয়োগে এমন তার আকার পরিবর্তন করলাম, সে আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারলাম না, ওইরকম ভাবে বেঁকে রয়ে গেল বা বিকৃত হয়ে রয়ে গেল, হতেই পারে।
অর্থাৎ একবারে পার্মানেন্ট বিকৃতি ঘটে যাবে, মানে তার আকৃতির পরিবর্তন ঘটে যাওয়াটাকেই বলা হচ্ছে বিকৃতি। এবং বাহ্যিক প্রযুক্ত বলের এই যে উচ্চসীমা, মানে যে সীমাটায় আমি বল প্রয়োগ করলাম এবং বস্তুটার ছিঁড়ে গেল বা তার আকার পরিবর্তন হয়ে গেল পার্মানেন্ট ভাবে, তখন সেই যে তোমার সীমাটা, সেটাকেই বলবো আমরা কিন্তু স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম, এক হচ্ছে স্থিতিস্থাপক সীমা জিনিসটা কি এবং স্থিতিস্থাপকতা জিনিসটা কি। এবার দেখো এই জেনে রাখার বিষয়তে, এটা পড়েছে এই কোশ্চেনটা, প্রশ্নবিচিত্রায় দেখবে যে আছে কোশ্চেনটা, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু তাহলে কোনগুলো। দেখো, বাহ্যিক প্রতিমিত বলের প্রভাবে কোনো বস্তুর আকার বা আয়তন উভয়ের যখন আমি পরিবর্তন ঘটাতে চেষ্টা করব, বাহ্যিক বল অপসারণ করলে বস্তুটি যদি অবিকল তার পূর্বের আকার আয়তন ফিরে পায়, তাহলে ওই বস্তুটিকে আমরা বলবো পূর্ণ স্থিতিস্থাপক। আমি বল প্রয়োগ করলাম, বল সরিয়ে দিলাম, আবার আগের অবস্থায় ফিরে আসলো, তাহলে সে কি পারফেক্টলি ইলাস্টিক বল, তাই জন্য সে পূর্বের অবস্থায় আবার ফিরে আসতে পারলো। এবং সেটা অবশ্যই হতে হবে কিন্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে, কারণ স্থিতিস্থাপক সীমা ক্রস করলে তো সেটা ছিঁড়ে যাবে, না তো তার আকৃতির পার্মানেন্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেটা আমাকে হতে হবে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে, প্রতিটি বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে। 2 নম্বরে আসছে একান্ত দৃঢ় বস্তু। সেটা কি না, বাইরের থেকে যে কোনো মানের বল প্রয়োগ করেও যদি কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন ঘটানো আদৌ সম্ভব না হয়, তখন তাকে বলা হয় থাকে পারফেক্টলি রিজিড বডি। যেমন হীরাকে কি তুমি বাইরের থেকে বল প্রয়োগে আকার পরিবর্তন করতে পারবে? কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ যাদের তুমি বাইরের থেকে বল প্রয়োগেও আকার পরিবর্তন করতে পারবে না, তারা পারফেক্টলি রিজিড বডি বা দৃঢ় বস্তু। এবার তাহলে অস্থিতিস্থাপক বস্তু কোনগুলো? না, বাইরের থেকে প্রযুক্ত বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পর ওই প্রযুক্ত বল অপসারণ করলে যদি বস্তুটির বিকৃত আকার বা আয়তন পুরোপুরি স্থায়ী হয়ে যায়, অর্থাৎ বিকৃত অবস্থাতে বস্তুর আর কোনো রকম অভ্যন্তরীণ বল, বিরুদ্ধ বল উদ্ভব না ঘটে, তাহলে এই বস্তুটা পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। মানে তুমি বাইরের থেকে বল প্রয়োগ করেছো আর বস্তুটা এরকম ভাবে বিকৃত হয়ে রয়ে গেছে, সে আর পূর্বের অবস্থায় ফিরে আসছে। তুমি বাহ্যিক বল সরিয়ে দিচ্ছ, তাও সে আর আগের অবস্থায় ফিরে আসছে না। তখন সেটা হয়ে যাবে আমার কি পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। অর্থাৎ বাস্তবে কোনো বস্তুই কিন্তু পূর্ণ নমনীয় নয়, তবে একতাল মাটিতে প্রায় পূর্ণ নমনীয় ধরা হয়ে থাকে। তাহলে এইগুলো ছিল আমাদের স্থিতিস্থাপকতা থেকে মোটামুটি একটু ডেফিনেশন জিনিস। এরপর নেক্সট আসছে পীড়ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পীড়ন এবং বিকৃতি এইসব জিনিসগুলো কি না, পীড়ন দেখো কি না, বাহ্যিক প্রতিমিত বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন উভয় পরিবর্তন করা হলে বা করার চেষ্টা করা হলে স্থিতিস্থাপক ধর্মের জন্য কি হয়, বস্তুটি তার অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের জন্য কি হয়, তার আবার আগের অবস্থায় ফিরে আসে। কারণ দেখো, আমরা যদি একটা গার্ডারকে যত বাহ্যিক বল প্রয়োগ করব, তাহলে বাহ্যিক বলের মানটা যত বেশি হবে, অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের মানটাও ঠিক ততটাই বেশি হবে। মানে আমার বাইরে যে ফোর্সটা যত বেশি ক্রিয়া করব, ভিতরের ফোর্সটাও ঠিক তত বেশি হবে, তবেই তো সে আগের অবস্থায় ফিরে আসতে পারবে। অর্থাৎ বাইরের বল আর ভিতরের অভ্যন্তরীণ বল যদি ইকুয়াল হয়, তবেই সে আগের অবস্থায় ফিরে আসবে, না হলে কি করে সে আগের অবস্থায় ফিরে আসবে। তাই জন্য এখানে বলছে যে বস্তুটির মধ্যে একটি অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব ঘটে, যার মান কি হয়, বাহ্যিক বলের মানের সঙ্গে সমান হয়, এবং বাহ্যিক বল অপসারণ করলে এই প্রতিক্রিয়া বল বস্তুটিকে তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা করে। এবং বস্তুর তলের এই ক্ষেত্র প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিক্রিয়া বলকেই পীড়ন বলে। আচ্ছা, আমরা তো চাপ মানেও শিখেছিলাম না, যে চাপ মানে পড়েছিলাম প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল পড়েছিলাম। এবার দেখো, ক্ষেত্রফল যদি এক হয়ে যেত তখন কি বলতাম, চাপ সমান বল হয়ে যেত। অর্থাৎ চাপের ক্ষেত্রে কি পড়েছিলাম, যে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলে। তাহলে এখানে কি নতুন কিছু বলছে না, বস্তুর তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিক্রিয়া বলকেই বলা হয় থাকে পীড়ন। তার মানে বলতে পারি চাপ যা, পীড়নও তো তাহলে সে একই ব্যাপার, কারণ পীড়নও হচ্ছে কি বল বাই ক্ষেত্রফলের কথাই বলছে, প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বল। তার মানে পীড়ন বা স্ট্রেস মানেই কিন্তু চাপ। আমরা তো নিজেরাই বলি যে ভাই আজকে স্ট্রেসে আছি, মানে কি আজ প্রচুর স্ট্রেস কাজের, মানে কি কাজের চাপ আছে। মানে সেই জিনিসটাই তো এখানে বলা হচ্ছে যে পীড়ন আর চাপ কিন্তু তাহলে একই হয়ে গেল ব্যাপারটা। 2 নম্বরে আসছে আমাদের বিকৃতি। বিকৃতি জিনিসটা কি দেখো না, কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর বাইরের থেকে প্রতিমিত বল প্রয়োগ করা হলে বস্তুটির বিভিন্ন অংশের মধ্যে একটা আপেক্ষিক সরণ ঘটে। অবশ্যই তুমি বল প্রয়োগ করবে আর বস্তুটা একই রকম সব ক্ষেত্রে নাও থাকতে পারে, প্রত্যেকটা অংশের কি ঘটবে, সরণ ঘটবে। যেমন ধরো এরকম একটা, আমি বলছি স্প্রিং আছে, এরকম একটা স্প্রিং আছে,
ঠিক আছে, স্প্রিং আছে। তো এরকম একটা আংটা করা আছে এখানটা। তো দেখো স্প্রিংটার দৈর্ঘ্য আমি বলছি এল, এরকম হচ্ছে টাঙানো আছে কোথাও থেকে। তো স্প্রিংটার দৈর্ঘ্য আমি বলছি ক্যাপিটাল। এবার তোমার কি মন গেল, তুমি এখানে একটা আংটা দিয়ে একটা 1 কেজির বাটখারা দিয়ে দিলে, স্বভাবতই স্প্রিংটার কি হবে, এই প্রতিটা অংশের কি হবে, সরণ ঘটবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হয়ে যাবে স্প্রিং এর ছবিটা, না স্প্রিংটা তখন দেখো প্রতিটা সরণ, স্প্রিং এর যে ভাঁজগুলো একটু একটু করে সরণ ঘটেছে, এবং সে এখন এই পজিশনে চলে এলো। তাহলে যেই মুহূর্তে তুমি 1 কেজির এটা ঝুলিয়ে দিলে, বাটখারাটা ঝুলিয়ে দিলে, তখন কি হয়ে গেলো, স্প্রিং এর এই যে প্রতিটি অংশের কিন্তু সরণ ঘটে গেল। অর্থাৎ স্প্রিংটার এতটা অবধি আমার দৈর্ঘ্য কিন্তু একটু আগে কত ছিল, এল। তাহলে এতটা পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে, এটাকে আমি বলছি ডেল্টা এল। তাহলে এতটা পরিমাণ আমার কিন্তু ভার ঝোলানোর জন্য দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটেছে। তাহলে এটা কি হয়ে গেল, বিকৃতি। তাহলে বিকৃতি, তাহলে কি বলবো, তাহলে বিকৃতি আসলে কোনটা বিকৃতি ঘটলো, তাহলে দেখো ফলে বস্তুটির দৈর্ঘ্য, আয়তন, আকৃতির পরিবর্তন ঘটে, এই পরিবর্তনকে বিকৃতি বলে। না প্রাথমিক মানের সাপেক্ষে বস্তুটির দৈর্ঘ্য বা আয়তন, আকৃতির যে আনুপাতিক পরিবর্তন ঘটে, আর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকেই বিকৃতি বলা হয়। তার মানে এখানে বিকৃতি সমান কি লিখতে পারি বলতো, বিকৃতি সমান লেখা হবে আমার কতটা পরিবর্তন ঘটেছে, দেখতেই পাচ্ছ ডেল্টা এল পরিমাণ পরিবর্তন ঘটেছে কততে, না মোট দৈর্ঘ্যের উপর, তাহলে এটাই হচ্ছে বিকৃতি। তার মানে আমার গোটা দৈর্ঘ্যের উপর যতটা পরিমাণ আমার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে, বা যে পরিমাণ বিকৃতি ঘটবে সেটাই, মানে যেটা দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে বা দৈর্ঘ্যের যে পরিবর্তন হবে সেটাই আমার কি, বিকৃতি। এবার মনে হতে পারে কি, ধরো এটা হচ্ছে ভি আয়তন ছিল, এবার সেখান থেকে আয়তনটা বেড়ে করে এখন বললাম কতটা পরিমাণ আয়তন বৃদ্ধি পেল, না আমি বলছি এখন ডেল্টা ভি পরিমাণ আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে আয়তন ছিল ভি, সেখান থেকে ডেল্টা ভি যদি বৃদ্ধি পায় তাহলে বলো এটাকে কি বলা হবে, এটা ধরো দৈর্ঘ্যের বিকৃতি। এবার যদি আয়তন বিকৃতি বলি, তাহলে আয়তন বিকৃতি কতটা হবে, না আয়তন বিকৃতি আমি বলতে পারি যে ডেল্টা ভি পরিমাণ বৃদ্ধি পেয়েছে কততে, না মোট আয়তন ভিতে। তাহলে এটা একটা কি বিকৃতি, আয়তন বিকৃতি। তাহলে এবার বলেছে পীড়নের একক কি হবে, সেম। আচ্ছা এখানে বলো তো, এসআইতে যদি বলি তাহলে এসআইতে বলের একক কি হয়, না এসআইতে বলের একক হয় নিউটন। ক্ষেত্রফলের একক তো আমরা সকলেই জানি, এসআইতে মিটার স্কোয়ার। তাহলে দেখো নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারি, আর নিউটন পার মিটার স্কোয়ার হতে পারে। তাহলে দেখো তো এখানে সেটাই বলছে না কি, পীড়নের একক এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার। একই রকম ভাবে সিজিএস বলে কি হবে, ডাইন পার সেমি স্কোয়ার। বিকৃতির ক্ষেত্রে কি হচ্ছে দেখো, দুটোই কিন্তু দেখো দৈর্ঘ্যের অনুপাত। তাহলে দুটো সমজাতীয় রাশির যদি অনুপাত হয় তাহলে তার কি কোনো একক থাকবে, কখনোই সম্ভব নয়। দুটোই তো মিটার মিটার ধরো যদি ধরি, বা সেন্টিমিটার সেন্টিমিটার বলি, মিলিমিটার মিলিমিটার। অর্থাৎ দুটো সমজাতীয় রাশির অনুপাতের কি হয়, একক থাকে না। তার মানে বিকৃতির কোনো একক নেই, এটি একটি জাস্ট সংখ্যা। এবার দেখো অসহপীড়ন জিনিসটা কি, যদিও এটা পড়ার দরকার নেই তাও আমি বলে রাখছি। দেখো অসহপীড়ন জিনিসটা কি, না হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক বলের মান যদি তার স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যায়, একটু আগে বলেছি যে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে গেলে কি হবে, হয় পার্মানেন্ট বিকৃতি ঘটে যাবে, না হয় তোমার একদম ছিঁড়ে যেতে পারে বস্তুটা। তাহলে অর্থাৎ কি, প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি তার প্রাথমিক অবস্থান নাও ফিরে পেতে পারে। এবং এই বাহ্যিক বলের মান ক্রমাগত বৃদ্ধি করতে থাকলে কি হবে, একটি নির্দিষ্ট মানে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়, এবং বাহ্যিক বলের এই নির্দিষ্ট উচ্চ সীমা যা প্রয়োগে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে পড়ে তাকে বলা হয় থেকে বস্তুটির অসহভার বা ব্রেকিং লোড। তার মানে এমন একটা লোড চাপিয়ে দিল যে সে আর নিতে পারলো না, সে ছিঁড়ে গেল বা ভেঙে পড়ে গেল, আকৃতির পরিবর্তন ঘটে গেল। তাহলে সেই জিনিসটাকে বলছে অসহপীড়ন, মানে আস্তে সহ্য করতে পারলো। অর্থাৎ বস্তুর, আবার সে একই কথা, পীড়ন মানেই কি, বলবাহী ক্ষেত্রফল। তাই জন্য কি বললো লাস্টে, না বস্তুটির তলের প্রতি একক ক্ষেত্রফলের প্রযুক্ত অসহ ভারকে, মানে যে ভারটা সে নিতেই পারলো না, অসহ্যকর একবারে, এরকম ভাবে মনে রাখো যে অসহ্যকর মন। তাহলে সেই অসহ ভারটার জন্য কি হবে, একটা অসহ পীড়ন মানে অসহ্যকর একটা পীড়নের সৃষ্টি হবে বা স্ট্রেসের সৃষ্টি হবে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে অসহ ভারের জন্য যে বস্তুটিতে যে পীড়নের সৃষ্টি হবে তাকেই বলবো অসহ পীড়ন। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদের, সেটা হচ্ছে এইটা, মানে যেটা তোমাদের পরীক্ষায় আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস।
তাহলে সেটা কি না, স্থিতিস্থাপক সংক্রান্ত হুকের সূত্র। হুক কি বলে ফেললো এখন না, এই সমস্ত জিনিস দেখে হুক কি বললো না, হুক বললো যে বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো স্থিতিস্থাপক বস্তুকে আমরা যদি বিকৃত করা হলে বস্তুটির মধ্যে কি হয়, উদ্ভূত পীড়নের মান তার বিকৃতির পরিমাণের উপর নির্ভর করে। হুকের সূত্রটি হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর মধ্যে উদ্ভূত পীড়নের মান সৃষ্ট বিকৃতির পরিমাণের সাথে সমানুপাতিক। অর্থাৎ তোমার পীড়নটা, তুমি একটা গার্ডারকে যত বল প্রয়োগ করে প্রথমে দেখো গলছিল, বল প্রয়োগ করলে ঠিক আছে, আমি ধরলাম একটা সামথিং বল প্রয়োগ করলাম, 1 নিউটন বল প্রয়োগ করলাম। তো 1 নিউটন বল প্রয়োগ করাতে কি হয়ে গেল, গার্ডারটা একটু ধরো এরকম শেপ নিল, 1 নিউটনের জন্য এরকম শেপ নিল। তারপরে তুমি বললে না, এটাকে একটু বাড়িয়ে দিই, কি করলাম, 2 নিউটন করে দিলাম। তখন গার্ডারটা কি হয়ে গেল, একটু এরকম হয়ে গেল শেপ। এবার তুমি বললে না, একটু 5 নিউটন করে দিই, তখন গার্ডারটা শেপ হয়ে গেল কি, এরকম শেপ হয়ে গেল। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এই যে এর যে প্রথমে ছিল এইরকম, মুখের ছবি এঁকে দাও, মুখটা এরকম ছিল, তারপরে মুখটা হয়ে গেল এরকম, তারপরে দেখো মুখটা কিরকম হয়ে গেল। আমরা ঘরে মুখ টুক বাঁকালে কি বলে, অঙ্গভঙ্গি করিস না তো, সেই রকম। তাহলে দেখো মুখের বিকৃতিটা, অনেকেই বলে মুখে বিকৃতি করছে। তাহলে দেখো মুখটা প্রথমে এই সুন্দর ছিল, তারপরে কেমন বিকৃতি করছে দেখো। তার মানে কি হলো, তুমি বাইরের থেকে চাপ যত বাড়াচ্ছ বা প্রযুক্ত একক ক্ষেত্রফলে যত বল বাড়াচ্ছ, মানে কি পীড়ন বাড়াচ্ছ, তুমি বাইরে বল প্রয়োগ করছো একক ক্ষেত্রফলে, মানে কি দিচ্ছ, পীড়ন দিচ্ছে। যত আমি পীড়ন বাড়াচ্ছি দেখো এর মুখের বিকৃতিটাও কিন্তু ঠিক সমহারে হচ্ছে। তাই জন্য হুক কি বলে দিল না, পীড়ন আর বিকৃতি সমানুপাতে, তুমি যত বেশি পীড়ন দিবে তোমার মুখ তত বাঁকতে থাকবে। তাহলে পীড়ন আর বিকৃতি কি হয়ে গেল, পরস্পরের সমানুপাতিক। তাহলে সূত্রটা কি না, পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি। তার মানে কি, পীড়ন বাই বিকৃতি করতে গেলে এটাকে ধ্রুবক ধরতে হবে একটা, তাহলে সেটাই হয়ে যাবে কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে দেখে নাও, স্থিতিস্থাপক সীমার মধ্যে, অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে মধ্যে স্থিতিস্থাপক বস্তুর মধ্যে উদ্ভূত পীড়ন আর বিকৃতির যে অনুপাত তাকে কি হবে, ধ্রুবক হয় একটা, আর এই ধ্রুবকটাকেই বলা হয় থাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এই যে ধ্রুবকটা এটাকে বলা হবে স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে কোনো বস্তুর একক পরিমাণ বিকৃতি ঘটালে বস্তুটির মধ্যে স্থিতিস্থাপক ধর্মের জন্য যে পরিমাণ পীড়ন উদ্ভূত হয় তাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। তাহলে দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে একক পরিমাণ বিকৃতি ঘটালে, তো দেখো এখানে কি, পীড়ন বাই বিকৃতি সমান আমি কি বলছি, ধ্রুবক। পীড়ন বাই বিকৃতি সমান সামথিং একটা ধ্রুবক। এবার বিকৃতিটাকে যদি আমি একক ধরি তাহলে কি হয়ে যাবে, পীড়ন সমান ধ্রুবক হবে না, বিকৃতিটাকে যদি একক ধরি তাহলে পীড়ন সমান ধ্রুবক হবে। সেই জিনিসটাই এখানে বলছে, কি বলছে না, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর একক পরিমাণ যদি আমি বিকৃতি ঘটাই, দেখো এই যে বিকৃতিটা আমি একক পরিমাণ ঘটালাম, তাহলে বস্তুটির মধ্যে কি হয়ে যাবে, স্থিতিস্থাপক ধর্মের জন্য যে পীড়ন উদ্ভূত হবে, দেখো বস্তুটির মধ্যে যে পীড়ন উদ্ভব হবে তাকেই আমরা কি বলছি, এই ধ্রুবকটা কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। সিম্পল জিনিস। এবার দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রাটা, এটা ইম্পর্টেন্ট। স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান কি লিখতে পারি, এই যে লিখলাম, যে ধ্রুবকটা মানে কি, পীড়ন বাই বিকৃতি, মানে কি ধ্রুবকটা মানে কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান কি, পীড়ন বাই বিকৃতি হোক। এবার বিকৃতি কি বলেছিলাম, যে দুটি সমজাতীয় রাশির হয় এর কোনো একক নাই, মাত্রা নেই, কিন্তু পীড়নের তো চাপ, এর তো মাত্রা আছে রে। তাহলে পীড়ন মানে কি, বল বাই ক্ষেত্রফল। তাহলে বিকৃতিটা শুধু কিছু না, ও বললো টাটা বাই বাই, তাহলে পীড়নেরটা কি হলো, বল বাই ক্ষেত্রফল। বল মানে কি, mL/2 আর ক্ষেত্রফল মানে L²। ব্যাস, এবার কাটাকাটি করে দাও উপর নিচ, তাহলে কি পড়ে থাকলো, mL−T⁻²। সহজ জিনিস। এবার বলেছে যে কি, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হয়ে গেল, পীড়নের একক আছে, সেই তো বিকৃতি যদি না থাকে তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক যাহা পীড়ন তাহা। তাহলে পীড়নেরও যা একক হবে স্থিতিস্থাপক গুণাঙ্কেরও তাই একক হবে, মানে চাপের সাথে সমান। এরপরে দেখো অনুদৈর্ঘ্য বিকৃতি জিনিস, এমনি নর্মাল বিকৃতি আমরা শিখে গেছি, অনুদৈর্ঘ্য বিকৃতি কি, এবার অনুদৈর্ঘ্য পীড়ন কি, ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা শুধু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসবে সেগুলোই আমাদের আলোচনা করা, কারণ পরীক্ষা সামনে চলে আসছে, আমাদের এক গাদা জিনিস পড়ে নিয়ে নাম নেই। যতটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দরকার, অঙ্ক করার জন্য দরকার, সেটুকু আমাদের শিখতে হবে, সব কিছু পড়ে কোনো লাভ নেই।
তাহলে এখানে দেখো অনুদৈর্ঘ্য বিকৃতি বা লঙ্গিচুডিনাল স্ট্রেন জিনিসটা কি, বা অনুদৈর্ঘ্য পীড়ন লঙ্গিচুডিনাল স্ট্রেস জিনিসটা কি। দেখো কোনো কঠিন বস্তু শুধুমাত্র একটি অক্ষ বরাবর যদি আমরা একটা প্রতিমিত বল প্রয়োগ করি, ওই অক্ষ বরাবর দৈর্ঘ্যের প্রসারণ ঘটাতে পারি, আবার সংকোচনও ঘটাতে পারি। তাহলে প্রতি একক দৈর্ঘ্যের জন্য, দেখো প্রতি একক দৈর্ঘ্যের জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারিত বা সংকুচিত হয় তাকেই বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে যে কোনো একটা অক্ষ বরাবর, ধরো আমি এরকম একটা রড রেখেছি, এরকম একটা রড আছে, এটার দৈর্ঘ্য আমি বলে দিচ্ছি এল। তাহলে এতে আমি কি করলাম, এফ বল প্রয়োগ করে দিলাম এই বরাবর। তাতে কি হয়ে গেল, রডটা এরকম ছিল, সেখান থেকে এখন দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো, ধরলাম রডটা এখন এতটা হয়ে গেল, তাহলে এই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে। তাহলে এল ছিল, বৃদ্ধি ঘটলো কতটা, ডেল্টা এল পরিমাণ বৃদ্ধি ঘটলো। তাহলে আগে ছিল রডটা এল দৈর্ঘ্য, এখন ডেল্টা এল পরিমাণ বৃদ্ধি ঘটেছে। তাহলে কততে কতটা বৃদ্ধি ঘটলো, না ডেল্টা এল পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটেছে আমার মোট দৈর্ঘ্যের উপর, এল দৈর্ঘ্যের উপর। তাহলে কি বলতে পারি, আমি এফ বল প্রয়োগ করেছিলাম, তার জন্য কি হয়ে গেল, আমার এই পরিমাণ বিকৃতি ঘটেছে। তাহলে এই যে বিকৃতিটা, তাকে বলবো আমরা কি, অনুদৈর্ঘ্য বিকৃতি। এবার বলেছে কোনো কঠিন বস্তু শুধুমাত্র একটি অক্ষ বরাবর প্রতিমিত বল প্রয়োগ করে ওই অক্ষ বরাবর দৈর্ঘ্যের বিকৃতি ঘটালে, এই যে ঘটালাম, ওই অক্ষের লম্বভাবে অবস্থিত একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে পরিমাণ বল উদ্ভূত হয় তাকে বলবো অনুদৈর্ঘ্য পীড়ন। তার মানে এই যে আমি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বলটা উদ্ভূত হলো, সেটাই আমরা কি বলতে পারি, না যে বল উদ্ভূত হলো প্রতিক্রিয়া বল যেটা হবে। আমি এখানে এফ বল প্রয়োগ করছি মানে কি, ভিতর দিকেও একটা নিশ্চয়ই প্রতিক্রিয়া বল আছে। তাহলে সেই যে একক ক্ষেত্রফলে যে আমার বাহ্যিক প্রতিমিত বলের জন্য যে প্রতিক্রিয়া বলের উদ্ভব হলো, সেটাই হয়ে যাবে কি, পীড়ন। কারণ পীড়ন মানে কি, প্রতিক্রিয়া বল বাই আমার কি ক্ষেত্রফল, একটু আগে পড়েছি। তাহলে অনুদৈর্ঘ্যে যদি আমি বিকৃতি ঘটাই, তার জন্য অনুদৈর্ঘ্যে যে পীড়ন পাবো, অনুদৈর্ঘ্য পীড়ন, সোজা ভাষায়। এরপরে আসছে আমাদের ইয়ং গুণাঙ্ক। একে কি দিয়ে প্রকাশ করা হয়, যে দেখতে পাচ্ছ ক্যাপিটাল ওয়াই দিয়ে। হুক কি বলেছে, না স্থিতিস্থাপক সীমার মধ্যে একটু পড়েছি যে পীড়ন আর বিকৃতি নাকি সমানুপাতিক, যত বেশি আমি পীড়ন দিব তত বেশি তার বিকৃতি ঘটবে। তাহলে সেই পীড়ন আর বিকৃতির অনুপাতটা একটা ধ্রুবক হয়, যাকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে থাকি। এবার তাহলে কি হবে, না সীমার মধ্যে পীড়ন বিকৃতির অনুপাত যদি ধ্রুবক হয়, তার মানে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত ধ্রুবক হবে। তাহলে পীড়ন আর বিকৃতির অনুপাত যদি ধ্রুবক হয়, যেটা হুক বলেছে, তার মানে আমি যদি সেখানে অনুদৈর্ঘ্য পীড়ন বলি কোনো ক্ষতি নেই, বা অনুদৈর্ঘ্য বিকৃতি বলি কোনো ক্ষতি নেই। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন বিকৃতির অনুপাতও কি হবে, একটা ধ্রুবক হবে। সেই ধ্রুবকটার নাম কি, ইয়ং গুণাঙ্ক। অর্থাৎ কোনো কঠিন বস্তু শুধুমাত্র একটি অক্ষ বরাবর প্রতিমিত বল প্রয়োগে ওই অক্ষ বরাবর একক পরিমাণ যদি আমি অনুদৈর্ঘ্যে বিকৃতি ঘটাই, তাহলে যে পরিমাণ অনুদৈর্ঘ্য পীড়ন উদ্ভূত হবে, দেখো এই অনুদৈর্ঘ্য বিকৃতিটাকে যদি আমি একক করি, তাহলে একক পরিমাণ বিকৃতি ঘটালে কি হয়ে যাবে, ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান হয়ে যাবে অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে একক পরিমাণ অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটালে যে পরিমাণ পীড়ন উদ্ভূত হবে তাকেই আমরা বলবো ইয়ং গুণাঙ্ক। খুব ইম্পর্টেন্ট। এবার এই জিনিসটা একটু দেখতে হবে। বলেছে এল দৈর্ঘ্য আর ব্যাসার্ধের একটি সুষম তার, তার প্রান্তে একটি প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ রেখে অপর প্রান্তে এম ভর ঝুলিয়ে দিলে এর ফলে তারটির ডেল্টা এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক। দেখো একটা বলেছে একটা প্রান্ত একটা তারের দৃঢ়ভাবে আবদ্ধ করে দিলাম, এল দৈর্ঘ্যের একটা ধরো তার আছে, তারটার দৈর্ঘ্য এল। এখানে এখন কি করলাম, এম ভর একটা ঝুলিয়ে দিলাম, স্বাভাবিকভাবে কি হবে, তারটার দৈর্ঘ্যের বৃদ্ধি করবে। তারটা এখন এরকম হয়ে গেল এম ভর ঝুলানোর জন্য। তার মানে তারটার এতটা অবধি আমার কি ছিল, এল দৈর্ঘ্য ছিল। দেখো এতটা পর্যন্ত আমার এল দৈর্ঘ্য ছিল। এখন তাহলে কি হয়ে গেল, এই যে দৈর্ঘ্যের বৃদ্ধিটা ঘটলো এখান থেকে এতটা যে এক্সটেনশন হলো, সেটাকে আমরা বলতে পারি কি, ডেল্টা এল। আমি দেখতে পাচ্ছ, তাহলে ইয়ং গুণাঙ্ক আমার জিজ্ঞেস করেছে। দেখো না, এম ভর জ্বলানোর ফলে এল দৈর্ঘ্যের তারে যদি ডেল্টা এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কি হবে, এতটা পরিমাণ বিকৃতি ঘটেছে, মোট দৈর্ঘ্য কত এল এ, তাহলে ডেল্টা এল বাই এল। এম ভর ঝোলানোয় তারের দৈর্ঘ্য বরাবর প্রসারণশীল বল
এম ভর ঝুলিয়েছি মানে কি এম জি নিচের দিকে ক্রিয়া করছে কিনা, অবশ্যই ক্রিয়া করছে এম জি। সুতরাং সাম্যাবস্থায় প্রযুক্ত ভরের বিপরীত দিকে উদ্ভূত প্রতিক্রিয়া বলের মানও কি হবে, তাহলে এই বরাবর যে বলটা ক্রিয়া করবে সেটাও কি হবে, এম জি কাজ করবে। এই বরাবর যেটা ক্রিয়া করবে, যেটা টানটা বলছি, তাহলে কি হবে, প্রতিক্রিয়া বল যেটাকে বলি। এবং তারের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে লম্বভাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার তারের ক্ষেত্রে। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন সমান কি, পীড়ন মানে কি প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, তাহলে বল কত এম জি, ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার। তাহলে এম জি বাই পাই আর স্কোয়ার, আর ইয়ং গুণাঙ্ক মানে কি অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কত পেয়েছি, এই কোশ্চেনটা দেখো ভালো করে। অনুদৈর্ঘ্য পীড়ন, না অনুদৈর্ঘ্য পীড়ন পেয়েছি আমরা এম জি বাই পাই আর স্কোয়ার। আর অনুদৈর্ঘ্য বিকৃতি কত পেয়েছি দেখো, অনুদৈর্ঘ্য বিকৃতি পেয়েছি ডেল্টা এল বাই এল। তাহলে বুঝতেই পারছো, কারণ অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি লেখা হয় থাকে, অ্যাকচুয়ালি বলতে পারি কি এফ বাই এর কথাই তো বলা হচ্ছে। পীড়ন মানে কি চাপ, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে বলটা কত ক্রিয়া করছে, বলটা ক্রিয়া করছে এম জি, আর ক্ষেত্রফল আমার কত, প্রতিক্রিয়া বলটা কত এম জি, এবং ক্ষেত্রফল কত হবে তারের ক্ষেত্রে পাই আর স্কোয়ার। ব্যাস, এখানে জাস্ট মান বসিয়ে দাও, অনুদৈর্ঘ্য পীড়ন এম জি বাই পাই আর স্কোয়ার, এবং বিকৃতি দেখো ডেল্টা এল বাই এল বসালে কি পাচ্ছি, এম জি এল বাই পাই আর স্কোয়ার ইন্টু ডেল্টা এল। তাহলে বুঝতে পারলে ইয়ং গুণাঙ্ক আমরা কিভাবে পেতে পারি, তাহলে এই ইকুয়েশনটা। তাহলে এতটা অবধি তোমরা থিওরিগুলো রেডি করে নাও, যেগুলো আজকে পড়ালো, বেশি কিছু এখন একসাথে করার দরকার নেই। যতটুকু শিখলে, কি কি শিখলাম আমরা, আমরা শিখলাম হচ্ছে স্থিতিস্থাপকতা জিনিসটা কি, পূর্ণ স্থিতিস্থাপক বস্তুগুলো কারা, তারপরে হচ্ছে স্থিতিস্থাপক সীমা জিনিসটা কি, তারপরে পীড়ন জিনিসটা কি, বিকৃতি জিনিসটা কি, হুকের সূত্র কি, অনুদৈর্ঘ্য পীড়ন জিনিসটা কি, অনুদৈর্ঘ্য বিকৃতি জিনিসটা কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক কি, ইয়ং গুণাঙ্ক কি। তাহলে এই জিনিসগুলো আগে রেডি করো। তাহলে এতটা অবধি থিওরিগুলো তোমরা পড়ো, পরের ভিডিওয়ে আমরা পরের নেক্সট যে সমস্ত থিওরিগুলো আছে সেগুলো আলোচনা